তৃতীয় পর্বটি 5 মাস আগের একটি দৃশ্য দিয়ে শুরু হয়। আমরা দেখি আয়রন ক্লাসে এসে মিজিকে জিজ্ঞেস করছে, আমি কি তোমার ফোনটা নিতে পারি? আমি একটা গেম খেলছিলাম আর আমার ফোনটা কেউ নিয়ে নিয়েছে। দয়া করে আমাকে তোমার ফোনটা ধার দাও। কিন্তু মিজি রাজি হয় না। হে রং বলতে শুরু করে, আমি তোমার সবচেয়ে ভালো বন্ধু। অনেক অনুনয় বিনয়ের পর মিজি তাকে ফোনটা দেয়। রেগান ফোনটার দিকে তাকিয়ে বলে, এই ফোনটা তো পরেটার মতোই। আমার বাবারও এরকম একটা ফোন আছে। সে হাসে, তাকে অপমান করে এবং চলে যায়। এরপর মিজি কাছাকাছি কিছু মেয়েকে দেখতে পায় যাদের কাছে নতুন ফোন আছে। পরের দৃশ্যে মিঞ্জি তার বাবার সাথে বাড়িতে আছে। তিনি রাতের খাবার রান্না করছেন এবং জিজ্ঞেস করেন, কাজের কি খবর? আমি দোকানে কিছু কিনতে যাচ্ছি। তোমার কি কিছু লাগবে? তুমি কি ম্যাসাজ করাতে চাও? এখন থেকে আমি এই বাসনপত্র ধোব কারণ আমি বড় হয়ে গেছি। কিম ব্যাপারটা বুঝতে পারে এবং তাকে জিজ্ঞেস করে তার কত টাকা লাগবে। মিজি বলে, আমার কোনো টাকা লাগবে না। শুধু আমাকে একটা নতুন ফোন কিনে দাও, যেটা আমার ফোন। আমি এটা 3 বছর ধরে ব্যবহার করছি, আর এটা শীঘ্রই নষ্ট হয়ে যাবে। কিম বলে, ঠিক আছে, নষ্ট হয়ে গেলে আমি তোমাকে কিনে দেব। কিন্তু মিজি রাজি হয় না, ব্যাখ্যা করে যে তার স্কুলের সবাই 1 বছর পর ফোন বদল করে, আর কেউ কেউ তো মাত্র 1 মাস পরেই। কিম তার ফোনটা দেখিয়ে বলে, দেখো আমার কি ধরনের ফোন আছে। সে তার বাবাকে বলে, ঠিক আছে, তুমি একটা নতুন ফোন কিনে দাও। মন খারাপ করে সে তার ঘরে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখি সে স্কুল থেকে বাড়ি ফিরছে, যেখানে কিম টিভি দেখছে। সে তার ঘরে ঢোকে, কিন্তু দেখে যে তার বাবা তার জন্য একটি নতুন ফোন কিনে এনেছে। সেখানে একটি হৃদয় আকৃতির চাবিও আছে। সে খুব খুশি হয়ে বাইরে আসে। সে তার বাবাকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। কিম হেসে একই কথা বলে। আমরা দ্বিতীয় পর্বের শেষ দৃশ্যে ফিরে আসি, যেখানে কিং ফোনটা তুলে জিজ্ঞেস করে, তুমি কি মিঞ্জি? কিন্তু অপর প্রান্ত থেকে ফোনটা কেটে দেওয়া হয়। পরের দৃশ্যটি একটি সভাকক্ষে। বুকচল তার দলকে জিজ্ঞেস করছে তারা কিংকে খুঁজে পেয়েছে কিনা, কিন্তু তারা তা অস্বীকার করে। ঠিক তখনই একজন এজেন্ট এসে জানায় যে কিমকে সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছে এবং সে এই পুলিশ স্টেশনে আছে। বুকচল বলে, ঠিক আছে, আমরা সেখানে যাব। সে কিম সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য নজরদারি দলকে পুনরায় দায়িত্ব দেয়। কিম একটি ট্যাক্সিতে আছে। সে মিঞ্জিকে ফোন করার চেষ্টা করে, কিন্তু কিছুই হয় না। এরপর আমরা নজরদারি দলের সাংকে দেখতে পাই। তাকে কি করতে হবে তা বলে দেওয়া হয়। সে তার ব্যাগ নিয়ে চলে যেতে শুরু করে। আকশু জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ? কিন্তু সে কিছুই বলে না। মিস্টার লিমো একটি ফোন পান। তাকে কি করতে হবে তা বলে দেওয়া হয়। তারপর তিনি তার অস্ত্রশস্ত্র গোছাতে শুরু করেন। গামচান তার বাড়িতে পৌঁছায়, যেখানে তার স্ত্রী ব্যাখ্যা করে, আমি জানি না আজকাল হাইরির কি হচ্ছে। সে আজকেও স্কুলে যায়নি। আমি যখন তার কাছে গেলাম, সে আমার উপর চিৎকার করে আমাকে চলে যেতে বলল। এরপর গ্যানচানের মনে পড়ে যায়, হাইরি আগে তাকে জিজ্ঞেস করেছিল মিজির বাবা কি করছিলেন। সেই নাম ধরে কথা বলতে শুরু করে। মিঞ্জির সাথে কি ঘটছে তা তার খুঁজে বের করার কথা। নাম আবার একই কাজ করে। সে সিকিউরিটি রুমে লুকিয়ে ঢুকে হাইরির অ্যাকাউন্ট হ্যাক করে। পরে সে জানতে পারে যে এক্স মিনোর সাথে চ্যাট করছিল। সে মিনোকে মেসেজ করেছিল, আমি তোমাকে মিস করছি, কিন্তু একটা মেয়ে আমাকে বিরক্ত করছে। ওর নাম মিঞ্জি। মিনো বলে, ঠিক আছে, তুমি আমাকে বলো কোথায় যেতে হবে। আমি ওকে একটা শিক্ষা দেব। তারা গুঙ্গানকে দেখতে পায়, যে কিমের বাড়িতে ঢুকে চারপাশের জিনিসপত্র লক্ষ্য করতে শুরু করে। সে এমনকি মিঞ্জির স্কুল আইডি কার্ডও দেখতে পায়। কিন্তু যখন সে বাইরে আসে, সে সেখানে জিনচলকেও দেখতে পায়। জিনচল বন্দুকটার দিকে তাকিয়ে তাকে বলে, এটা দিয়ে তুমি আমাকে মারতে পারবে না। সে কাঁধের মধ্যে একটি 66 পেয়েছে। পরে দুজনের মধ্যে মারামারি শুরু হয়। জিনচল আনন্দের সাথে তাকে মারতে থাকে, যদিও গাংশু পুরোপুরি হতবাক হয়ে যায়। সে তার উপর গুলি বর্ষণ করতে থাকে, কিন্তু জিনচল তাকে ঢাল হিসেবে ব্যবহার করে। গ্যাংশের পালানো ছাড়া আর কোনো উপায় ছিল না। জিনচল তাকে ধরার চেষ্টা করে কিন্তু কিছুই করতে পারে না। সে মনে মনে বলে, আমার কাছে তো ফোনটাও নেই। আমাকে কিমকে ফোন করে সব বলতে হবে। বাড়ির ভেতরে দেখা যায় মিস্টার লিম আগে থেকেই সেখানে আছেন এবং সবকিছু দেখছেন। এরপর তিনি গুপচুলকে ফোন করেন। তিনি ব্যাখ্যা করেন, এখানে কি হয়েছে? আমার মনে হয় নরের কেউ কিমকে মেরে ফেলতে চায়। গুপচুল বলে, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব কিমকে ধরতে হবে।
কিন্তু তাকে পুলিশ স্টেশনে কেন গ্রেপ্তার করা হলো? এরপর তার লোক কিমের অবস্থান খুঁজে বের করে এবং তাকে জানায় যে সে একটি তাইকোয়ান্দো স্টুডিওতে আছে। পরে সবাই একই দিকে রওনা দেয়। তারা সেই স্টুডিওর দিকে যায় যেখানে হানসু তার ছাত্রদের প্রশিক্ষণ দিচ্ছিল। কিন্তু তারপর তারা কিমকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে। এটা দেখে সে বুঝতে পারে কেন সে এখানে এসেছিল। সে তার সন্তানদের বাইরে যেতে বলে এবং জানায়, আমরা এটা পরে করব। সে কিমের সাথে কথা বলতে শুরু করে এবং জিজ্ঞাসা করে, সমস্যাটা কি? তুমি তো আগে কখনো এভাবে এখানে আসোনি। কিম সবকিছু ব্যাখ্যা করে বলল যে মেইজিকে অপহরণ করা হয়েছে। সে আরও বলল যে সে মারা গেছে। আমি মিনজির ফোন থেকে একটা কলও পেয়েছিলাম, কিন্তু অপর প্রান্তের ব্যক্তি সাড়া দেয়নি। আমি জানি আমার ফোনটা ফেলে দেওয়া উচিত কারণ ওরা আমাকে ট্র্যাক করছে। কিন্তু আমি তা করতে পারছি না। আমি দুঃখিত। আমার কারণে তুমি এই সব কিছুর মধ্যে জড়িয়ে পড়েছ। কিন্তু সে বলল, আমার কোনো আপত্তি নেই। চলো আগে মিনজির ফোনটা ট্রেস করি। কিন্তু তারপর আমরা দেখি বুকচুয়েল তার লোকজনকে নিয়ে এসে পৌঁছায়। তার কোলে একটি শিশু কিমের আগেই এখানে লুকিয়ে পড়েছিল। বুকচুয়েল জিজ্ঞেস করে, কিম কোথায়? তোমাকে দেখে আমার পুরনো দিনের কথা মনে পড়ে যায়। কিম তার চশমাটা পরে নেয়, কারণ সে জানে কি করতে হবে। সে হানসুর দিকে আঙুল তুলে সময় এলে লড়াই করার প্রতিশ্রুতি দেয়। বুবুচুয়েল বলে যে কিং চুক্তি লঙ্ঘন করেছে। হানসু বুচুয়েলকে বাচ্চাটাকে ছেড়ে দিতে বলে, কিন্তু সে তা করে না। বাচ্চাটা তাকে লাথি মেরে পালিয়ে যায়। পরে আমাদের দুই নায়িকা বেশ কিছুক্ষণ ধরে এক লড়াইয়ে জড়িয়ে পড়ে। তারা একটি সিলিন্ডার ব্যবহার করে, যেখান দিয়ে গুন্ডারা কিছুই দেখতে পায় না, এবং তারা দুজনেই ছাদে পৌঁছে যায়। তবে সেখানে আগে থেকেই লোক অপেক্ষা করছিল, কিন্তু তারাও তাদের কিছুই করতে পারল না। আমাদের দুই নায়ক দড়ি ব্যবহার করে নিচে নেমে আসে, তাদের গাড়িতে ওঠে এবং চলে যায়। তবে যাওয়ার আগে তারা তাদের গাড়ির চাকা পাংচার করে ফেলে। এখন তারা দুজনেই একটি নতুন জায়গায় এসে পৌঁছায়, যেখানে হানসুর আগে থেকেই একটি গাড়ি আছে। সে মিনজির ফোন ট্র্যাক করার জন্য তার সিস্টেমটি চালু করে। কিম বলে, আমি দুঃখিত, আমার কারণে এসএমডি তোমার পেছনে লেগেছে। কিন্তু সে বলেছে এটা ঠিক আছে। আমার ছেলে যদি অপহৃত হতো, তুমিও আমাকে একইভাবে সাহায্য করতে। তারা দুজনেই আবার চলে যায়। হানসু মিনজির ফোন ট্র্যাক করার চেষ্টা করে, কিন্তু তখনই একটি ফোন আসে। কিম বলে, আমি ফোনটা ধরতে পারবো না। কে জানে, ওরা হয়তো আমাদের ট্র্যাক করছে। কিন্তু হানসু বলে, এটা মিনজির ফোন হতে পারে। আমাকে ফোন করতে দাও, আমি ধরব। এরপর সে অন্যরকম ভান করে। কিন্তু ওপাশ থেকে জিনাল কথা বলছিল। সে চিৎকার করে বলে, তুমি কোথায়? একজন নার্স লোক কিমকে মারতে এখানে এসেছে। আমি তাকে সামলাতে যাচ্ছিলাম, কিন্তু সে পালিয়ে গেল। আমার মনে হয় মিনজির জীবন বিপদে আছে। আমাদের স্কুলে যেতে হবে। কিন্তু মিনজির কি হয়েছে তা আমাদের বলো। কিন্তু এরপর হানসু মিনজির ফোনের লোকেশন খুঁজে পায় এবং জিনকে আসতে বলে। এদিকে নাম মিনজির সাথে দেখা করতে আসে। সে তাকে টাকা দেয়। সে জিজ্ঞেস করে কি হয়েছে। মিনজি তাকে বলেছিল যে কিম কোনো বোকা নয়। তার শরীরে গুলির ক্ষত ছিল, এবং আমি কিছুই জানি না। নাম তাকে জিজ্ঞেস করে সে কার জন্য কাজ করে, কিন্তু সে কিছুই বলে না। পরে নাম গানচানকে ফোন করে সবকিছু বলে দেয়। গানচান বলে, ঠিক আছে, তার মানে মেয়েটাও এর সাথে জড়িত। সব প্রমাণ লোপাট করে দাও। এরপর সে ঠিক তাই করে এবং মিনজিকে হত্যা করে। পরের দৃশ্যে গানশান মিনজির স্কুলের কাছে পৌঁছায়। সে দেখে কিছু ছেলেমেয়ে আরেকজনকে ধমকাচ্ছে, যে কিনা গুইডং। সে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করে মিনজি কোথায়। ধমকানো ছেলেগুলো বলে, আমরা ব্যস্ত, তোমার চলে যাওয়া উচিত। সে যেইমাত্র চলে যেতে যাচ্ছিল, গুইডং বলে, আমি ওকে চিনি। ও আমার ক্লাসে পড়ে। ছেলেগুলো তাকে চলে যেতে বলে। কিন্তু গ্যাংশান তাকে আঘাত করে এবং গুইডংকে বলে যে সে অবস্থান ট্র্যাক করা সম্ভব। আমরা স্কুলের ভেতরে যাই, যেখানে সামনে শিক্ষকের সাথে কথা বলে এবং মিনগির সম্পর্কে জিজ্ঞাসা করে। তাকে বলা হয় যে মিনগিকে স্কুল থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সাং বলে যে সে শুনেছে স্কুলে মারামারি হয়েছে, তাই তার বাবা এসেছেন। কিন্তু শিক্ষক বলেন যে সেরকম কিছুই ঘটেনি। শাং চলে যেতে শুরু করে, কিন্তু সে গ্যানহাইকে দেখতে পায় না, যে পাশ দিয়ে চলে গিয়েছিল। ভেতরে আমরা হায়ারকে দেখতে পাই, যে নার্সের ঘরে আছে। কিন্তু তারপর গ্যানহাই এসে পৌঁছায়। সে হায়ারের মুখ ধরে তার ফোনটা নিয়ে নেয় এবং বলে, আমি জানতে পেরেছি তুমি মিনগির বন্ধু। তুমি কি ওর অবস্থান ট্র্যাক করতে পারবে? সে রাজি হয়ে যায়।
সাংগে বাইরে এসে গাড়িতে ওঠে এবং মিস্টার লিমের সাথে কথা বলে, যিনি আগে থেকেই সেখানে ছিলেন। সে যা ঘটেছে তা ব্যাখ্যা করে। মিস্টার লিম বলেন যে মিংগে যেখানেই থাকুক না কেন, তার বাবাও সেখানেই থাকবেন। আমরা তাকে খুঁজে বের করতে পারব। কিন্তু তারপর মিলিমিও বাংশুকে দেখতে পান, যে গাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। তিনি পরে তাকে লক্ষ্য করেন, কিন্তু এ ব্যাপারে তাকে কিছুই বলেন না। বাংশু আবার বিধানসভার সদস্য শনের সাথে কথা বলে, তাকে জিজ্ঞেস করে কেন তিনি তাকে ডেকেছেন। শন বলেন, আপনি আপনার পুনর্গঠন কাজের জন্য একটি বিশাল এলাকা ধ্বংস করতে যাচ্ছেন। এর জন্য আমার প্রচুর তহবিল প্রয়োজন। গাংশু বলে, টাকা নিয়ে চিন্তা করবেন না, শুধু বলুন আপনার কত টাকা প্রয়োজন। শন বলেন, কিছু বিধানসভার সদস্য আছেন যারা এর বিরোধিতা করতে পারেন। গাংশু বলে, ঠিক আছে, আমাকে তাদের তালিকা পাঠিয়ে দিন। এরপর কি করতে হবে সেটা আমার কাজ। পরে সে নামের সাথে কথা বলতে শুরু করে। নাম তাকে সবকিছু খুলে বলল, মিজি নিখোঁজ হয়ে গেছে এবং তার বাবা তাকে খুঁজছে। আমরা তার অতীত সম্পর্কে খোঁজ নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদের ঢুকতে দেওয়া হয়নি। আমার মনে হচ্ছে কিছু একটা গড়বড় হয়েছে। পরের দৃশ্যে আমরা কিমকে হানসুর সাথে একটি বিল্ডিংয়ের দিকে যেতে দেখি। হানসু তাদের বলেছিল যে মিঞ্জির ফোনটি 3 তলায় আছে। পরে তারা দুজনেই ভেতরে প্রবেশ করে, যেখানে বেশ কয়েকজন লোক তাদের সামনে দাঁড়িয়েছিল। লোকগুলোকে তাদের ফিরে যেতে বলতে শুরু করে, এই বলে যে এখানে তোমাদের কোনো কাজ নেই, কিন্তু কিম রাজি না হয়ে বলে, আমার তোমাদের বসের সাথে দেখা করতে হবে। ঠিক তখনই লম্বা চুলের একজন লোক এসে হাজির হয়। সে কিমকে একটি ছুরি দিয়ে ভয় দেখায়। কিম তার চুল ধরে টেনে ছিঁড়ে ফেলে। তাকে দেখে অন্য লোকগুলোকে ভয় পেয়ে যায়। কিম ঘোষণা করে, আমি ভেতরে যাচ্ছি। কেউ কিছু করলে সাবধান, আমি তোমাদের টুকরো টুকরো করে ফেলব। যদিও সে চলে গিয়েছিল, গুন্ডার কথা শুনতে রাজি হয়নি। হানসু সেখানে ছিল এবং সে সবার সাথে মারামারি শুরু করে কিমকে ভেতরে যেতে বাধ্য করে। সে ভেতরে আসে। ভেতরে আমরা বসকে দেখতে পাই, যে ক্যামেরার মাধ্যমে সবকিছু দেখছে এবং তার বন্ধু হাংমিংকে গিয়ে তাকে মেরে ফেলতে বলে। আমার অনুমতি ছাড়া কেউ এখানে ঢুকতে পারবে না। হিয়ংমিন ঠিক তাই করে। কিম ভেতরে আসে এবং দেখে মেয়েদের নিয়ে কিভাবে ব্যবসা চালানো হচ্ছে। হিয়ংমিন ঠিক সেখানেই ছিল। সে তাকে ফিরে যেতে বলে কারণ সে অন্য পুরুষদের মতো নয়। সে অনেক লোককে হত্যা করতে পারে। কিম জিজ্ঞেস করে, কি হয়েছে? সে বলে, আমি বক্সিং জানি। এরপর সে মাত্র 1-2 খুশিতে তাকে মেরে ফেলে। তারপর সে ভেতরে আসে যেখানে আরও কয়েকজন লোক ছিল। সেখানে অনেক ফোন ছিল। সেগুলোর মধ্যে মিঞ্জির ফোন খোঁজে, কিন্তু সেটা সেখানে ছিল না। কিন্তু তারপর সে বসের পকেট খোঁজে যেখানে মিঞ্জির ফোনটি ছিল। বসের লোকেরা তার ওপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু কিছুই করতে পারে না। সে একে একে সবাইকে হত্যা করে। পরে সে বসের কাছে এসে জিজ্ঞেস করে, এই ফোনটা কোথায় পেলে? ছেলেটি তার ফোন বের করে বলে, আমাকে এটা চালু করতে দাও। এরপর সে মিঞ্জির ছবির দিকে তাকিয়ে বলে, গত রাতে ওর জন্য আমার ঘুম হারাম হয়ে গিয়েছিল। তারপর সে ছবিটা চাকতে শুরু করে। কিম খুব রেগে গিয়ে তাকে মারতে শুরু করে। ছেলেটি গুরুতর আহত হয় এবং তার রক্তপাত শুরু হয়। হানসু এটা দেখে। সে কিমকে থামিয়ে বলে, এটা করো না। আমাদের খুঁজে বের করতে হবে মিঞ্জি কোথায় আছে। এরপর সে তাকে জিজ্ঞেস করে সে কোথায় আছে, কিন্তু সে বলে, আমি জানি না। হানসু বলে, আচ্ছা, এই ফোনটা কোথায় পেলে? ছেলেটির মনে পড়ে যায় এবং সে বলে, আমরা রাস্তায় একজন গৃহহীন লোককে পেয়েছিলাম, আর তার কাছে এই ফোনটা ছিল। আমরা দেখি বসের লোকেরা ফোনটা নিয়ে তার কাছে আসে। বসও জিজ্ঞেস করে, কী ধরনের মেয়ের ফোন এনেছো? আমি বল ছবিটা দেখতে চাই। এরপর সে মিঞ্জির ফোনটা তুলে ছবিগুলো দেখতে শুরু করে। কিন্তু সে বলে যে মাত্র 2-3টা ছবি আছে। তারপর সে তার কল হিস্ট্রি দেখতে শুরু করে। কিন্তু সেখানে শুধু তার বাবার নম্বরই দেখা যায়। এই সময়ে বস ভুল করে তার বাবাকে ফোন করে ফেলেন, এবং কিম যখন জিজ্ঞেস করল, আপনি কি মিঞ্জি? তিনি কিছু না বলে ফোনটা কেটে দিলেন। কিম জিজ্ঞেস করল, আপনি কি বললেন? পরে তার বাবার নম্বরের কথা মনে পড়ল এবং তিনি বললেন, আরেকটা নম্বর ছিল, হায়রাম। আমার মনে হয় সে বন্ধু হবে, কিন্তু আমি তাকে বন্ধু বলবো না। আমি তাদের চ্যাটগুলো পড়েছি এবং যতটুকু বুঝতে পেরেছি, সে হায়রামের নম্বর ব্যবহার করছিল। কখনো সে তার ফোন নিত, কখনো তার জামাকাপড়, কখনো অন্য কিছু। পরে কিমের মনে পড়ে স্কুলে তার মেয়ের সাথে কি ঘটেছিল, কিভাবে তাকে হেনস্থা করা হচ্ছিল এবং সে তার জন্য কিছুই করতে পারছিল না।
হানসু এটা দেখে বলে, এখন আবেগপ্রবণ হওয়ার সময় নয়। তুমি তোমার মেয়েকে খুঁজে পাওয়ার পর তার কাছে ক্ষমা চাইতে পারো। ঠিক তখনই কিম বুঝতে পারে পেছনে থেকে কেউ আসছে। যেইমাত্র সে কিছু দেখতে যাচ্ছিল, তার দিকে একটি বন্দুক তাক করা হয়, এবং সে হলো গ্যাংশন, যে তাকে জানায় যে ফিক 66 এখানে এসেছে। চলুন পর্বের শেষের উপসংহারটি দেখা যাক, যেখানে ডিরেক্টর জ্যাং কিমের সাথে কথা বলতে শুরু করেন। কিম হয়তো একটি অভিযান চালানোর জন্য উত্তর কোরিয়ায় গিয়েছিল, কিন্তু সে ধরা পড়ে। তাই ডিরেক্টর জ্যাং তাকে জিজ্ঞাসা করছেন, তুমি আমাকে মারছো না কেন? জ্যাং তাকে জিজ্ঞাসা করতে শুরু করেন, তোমার নাম কি? তোমার বয়স কত? তুমি তোমার পরিবারে কে? কিন্তু সে কিছুই বলে না। তাকে জানায়, আমি আমার দেশের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি না। জং বলে, চলো কিছু একটা করি। আমরা একে অপরকে সাহায্য করব। পরে সে একটি ছেলেকে এখানে ডাকে, যে আসলে জিনচল। জিনচল জংকে জিজ্ঞেস করে, ওকে, আমি কি ওকে বন্ধু বলে ডাকব? জং বলে, আমরা এখন কিছু বলতে পারবো না। আমাদের আগে ওর দক্ষতা দেখতে হবে। তুমি ওর সাথে লড়ো, কিন্তু ওকে মেরে ফেলো না। পরে দুজন লড়াই করার জন্য বেরিয়ে আসে। জিনচল তাকে বলে, মারা যেও না। কিম বলে, আমি এটা করব না কারণ আমি আমার বন্ধুকে কথা দিয়েছি। জিনচল জিজ্ঞেস করে, তোমার নাম কি? কিম বলে, 73, কিন্তু তারপর বলে, না, এটা 66। তৃতীয় পর্বটি এভাবেই শেষ হয়। ভিডিওর সময়ের সাথে সিঙ্ক করুন।